আজ ভূত চতুর্দশী, একটি কথিকা, লিখেছেন রঞ্জনা চৌধুরী। আমাদের হলোউইন নেই, কিন্তু ভূত চতুর্দশী আছে। কার্তিকের হিমেল ছাদে আকাশ উন্মুখ জেগে থাকা হলুদ আলো আছে। চিলেকোঠায় একা জেগে থাকা হলুদ আলো। সেই আলো জানে পূর্বপুরুষের সমবেত সঙ্গীত রাতের অন্ধকারে শিশিরের মতো ঝরে পড়ে। কবেকার ছোঁয়া লাগা অতসী ফুলের মতো একটা একটা স্মৃতিসুধা। অন্ধকারের ভেতর 14 বিদিমের আলো জানে সেই সব রহস্য ঘন সৌন্দর্যের আশ্চর্য জানালার গরাদ, দরজার চৌকাঠ, সিঁড়ির রেলিং, ছাদের চাতাল, উঠোন জুড়ে আলোর আলপনা। সেই সব ভালোবাসা, সেই সব মায়া সঙ্গীতের নির্জন মূর্ছনা। পুরাণ অনুসারে আজই সেই রাত খুলে যাবে নরকের দ্বার। একে একে নরক থেকে উঠে আসবেন বিদেহী আত্মারা। খুঁজে নেবেন নিজেদের উত্তর পুরুষকে। তাদের পথ দেখাবেন স্বয়ং রাজা বলি, সেই বলি যিনি এককালে হয়ে উঠতে চেয়েছিলেন দেবতাদের সমান। কিন্তু সাম্যবাদী সমাজ সেখানে কোথায়? অসুরের এই দেবতায়ন সহ্য করতে না পেরে দেবতারা বিষ্ণুকে পাঠালেন বলির কাছে। জানতেন বলির দুর্বলতা, কেউ কিছু চাইলে না করতে পারেন না। বিষ্ণুও ছলনার আশ্রয় নিলেন, চাইলেন 3 পা জমি। 1 পা রাখলেন স্বর্গে, 1 পা মর্তে, তৃতীয় পা কোথায় রাখবেন? বলি বাড়িয়ে দিলেন মাথা। তার স্থান হলো নরকে। কিন্তু এই ছলনায় বিষ্ণুর বিবেকে কোথাও যেন লেগেছিল। বললেন, কালী পুজোর আগের দিনে চতুর্দশী তিথিতে বলিরাজ সদল বলে উঠে আসবেন মর্তে, নেবেন মর্তবাসীর অর্ঘ্য। আর এই মর পৃথিবীর মানুষরাও তাদের চলে যাওয়া 14 পুরুষের জন্য জ্বালে 14টি প্রদীপ। কেউ বলেন এ প্রদীপ পরলোকগত পিতৃপুরুষ, প্রেতাত্মা, ধর্ম, বিষ্ণু, কান্তার পতি বা অরণ্যে অধিষ্ঠিত দেবতার উদ্দেশ্যে। পঞ্চভূত থেকে নিয়ে আসে 14টি শাক: ওল, কেউ, বেথো, কালকাসুন্দা, সর্ষে, নিম, জয়ন্তী, শালিঞ্চা, হিংচে, পলতা, শুল্কা, গুলঞ্চ, ঘেটু ও শুষ্নি। কিন্তু এতে বিজ্ঞান কোথায়? আছে। একসঙ্গে অনেকগুলি প্রদীপ জ্বালিয়ে ক্ষতিকারক কীটের হাত থেকে হৈমন্তিক ফসল রক্ষা করার তাগিদে কৃষিজীবী বাঙালিকে এই উপাচার পালন করতে হয়। ভেষজ বিজ্ঞানীদের মতে ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে এই শাকগুলি খাওয়া হতো। বাংলার ঋতু প্রকোপ অন্যান্য জায়গার থেকে বেশি হওয়ার জন্য আশ্বিন ও কার্তিক মাস দুটিকে যমদংষ্টা কাল বলা হতো। এ কারণেই হয়তো তখনকার দিনে বাংলার নব্য স্মৃতিশাস্ত্রকার রঘুনন্দন তার অষ্টবিংশতি তত্ত্বের অন্যতম গ্রন্থ কৃত্ততত্ত্বে এই ভূত চতুর্দশীর উল্লেখ করে 14 শাক খাবার উপদেশ দিয়েছেন। ঘুমিয়ে থাকা চোখের পাতায় ছুঁয়ে যাওয়া হাওয়া, শিহরণ, মৃদু স্নেহমুখরতা, আশ্চর্য গাছেদের গল্প, নীল মৌমাছি, কবেকার ছায়ামূর্তি, শুকনো পাতার স্তূপে জ্বলে ওঠা আগুনের আবেশ, হাজার হাজার তারার মতো পুরনো সিম্ফনি বেজে ওঠে ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে। কারা যেন ওঠানামা করে, আসা যাওয়া করে নিজস্ব আলোয়। তাদের দীর্ঘ দীর্ঘ ছায়া প্রেত লোক থেকে ঘুরে ঘুরে ভেসে ভেসে ছুটে আসে প্রিয় মুখ, প্রিয় ঘর বাড়ি, গাছগাছালি, বাগান ঘর, কাঠের হাতল বেয়ে নেমে আসা পুরনো চেয়ার, বইপত্র, কবেকার স্ট্যাম্প লাগা পুরনো নীল রং চিঠি, চায়ের কাপ, হারিয়ে যাওয়া পুকুর ঘাট, কাঁসা পিতলের বাসনের ঝনঝন শব্দ, নকশি কাঁথা, হারমোনিয়ামে অতুল প্রসাদ। কারা যেন ফিসফিস কথা বলে পুরনো দরজার ওপাশে, আর চোখে দেখে নেয় আহ্লাদের দিবস রজনী। চরাচর জুড়ে 14 বিদিমের আলো জাগিয়ে তোলে অতিক্রান্ত সময়। কালী পুজোর প্রাক্কালে শিউরি কালীবাড়ি নিয়ে জানা অজানা কিছু তথ্য। আকাশবাণী মৈত্রী সংবাদের পক্ষ থেকে কথা বলেছেন প্রবীর ভট্টাচার্য। 1855 সালে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের প্রতিমা নির্মাণ করেছিলেন নবীন ভাস্কর। অনুরূপ একটি যমজ প্রতিমা নির্মাণ হয়। প্রায় 1 যুগ পর সেই প্রতিমার উদ্বোধন হয় শিউরি কালীবাড়িতে। আমরা কথা বলছি সেই বাড়িরই 8ম বংশধরের সঙ্গে। আমার নাম শুভদীপ মুখোপাধ্যায়, সংস্কৃত বিষয় অধ্যাপনা করি। আচ্ছা, আপনাদের এই শিউরি কালীবাড়ির একটু অতীত ইতিহাস যদি আমাদের বলেন। শিউরি কালীবাড়ি প্রতিষ্ঠিত হয় 1876
খ্রিস্টাব্দের মহাবিষুব সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তির দিনে 30শে চৈত্র। প্রতিষ্ঠাতা ছিলেন কুলদানন্দ মুখোপাধ্যায়। তার পিতৃদেব কালীপ্রসাদ মুখোপাধ্যায় সিউড়ি শহরে সিদ্ধিলাভ করেন। তার সাধনার একটি বিশেষত্ব হচ্ছে কালীপ্রসাদ হাতে হোম করেন এবং হাতে কাঠ জ্বালিয়ে অগ্নি সংযোগের পরে হোম করার ফলেও হাত কিন্তু অক্ষত ছিল। এবং সেই সময় সিউড়ি শহর ছিল নির্জন, একবারে জঙ্গলাকীর্ণ। মন্দিরের কাছেই, যেটি এখন মুখাগ্নি তলা বলে পরিচিত, সেখানে তিনি মাতৃ আরাধনায় রত হন এবং কথিত আছে যে মা তাকে বালিকার বেশে দেখা দেন এবং মায়ের নয়নাভিরাম রূপ দেখে তিনি মুগ্ধ হন এবং মায়ের কাছে বর প্রার্থনা করেন। কিন্তু কালীপ্রসাদ মুখোপাধ্যায় মন্দির প্রতিষ্ঠা করতে পারেননি। তিনি মায়ের দেখা পাওয়ার পর বা সাধনায় সিদ্ধিলাভের পর তিনি লোকান্তরিত হন। তার পুত্র কুলদানন্দ মুখোপাধ্যায় দাইহাটের ভাস্কর নবীনকে দিয়ে, যিনি দক্ষিণেশ্বরের মূর্তি ভবতারিণী মূর্তি নির্মাণ করেন, তাকে দিয়ে এই মূর্তি প্রতিষ্ঠা করেন। এবং এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে কুলদানন্দ মুখোপাধ্যায় যে অর্পণনামা চালু করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে প্রত্যেক মাসে অর্থাৎ 12 মাসে 12টি অমাবস্যায় 16 প্রচারে মায়ের পূজা হবে। সেই ধারা এখনো বজায় আছে। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে প্রত্যেক দিন 5 থেকে 7 জন ভক্ত ভোজন হয় এবং প্রত্যেক দিনই প্রসাদ বিতরণ হয়। এবং একটি বিশেষত্ব হচ্ছে যে ভক্তদের বিনামূল্যে সেখানে প্রসাদ দেওয়া হয়, অন্নদান যাকে বলে। কুলদানন্দ মুখোপাধ্যায় সেই ধারা ভবতারিণী মন্দিরে চালু করেছিলেন। মাকে দেখতে অনেক সাধকই এসছেন। তারাপীঠের ভৈরব বামদেব, তিনি বামাখ্যাপা নামে পরিচিত, তিনি মায়ের কাছে দুবার এসছেন এবং মাকে দর্শন করেছেন। কিছুদিন আগে যখন ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ শরীরে ছিলেন, তিনি মাকে দর্শন করতে এসছেন। এছাড়াও অনেক জহুরা মা তিনি এসছেন, আরো অনেক সাধক সাধিকা মন্দিরে এসছেন। ওঙ্কারনাথজি দুবার মাকে দর্শন করেছেন। একবার মধ্যরাত্রে তিনি এসছেন এবং ওঙ্কারনাথজি মন্দিরে অখণ্ড হরিনাম চালু করেছিলেন। বৈষ্ণব মতে পুজো হয়, এখানে বলিদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আচ্ছা, আচার্য রমারঞ্জনের চিত্র এখানে দেখতে পাচ্ছি মন্দিরে। আচার্য রমারঞ্জন মুখোপাধ্যায় আমার ঠাকুরদা এবং আমাদের পরিবারের সবাই এই পুজোর সঙ্গে জড়িত। আমার ঠাকুরদা আচার্য রমারঞ্জন মুখোপাধ্যায় এবং আরেক ঠাকুরদা আচার্য দেবরঞ্জন মুখোপাধ্যায়, তারা এই মায়ের পূজার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বর্তমানে আমার বাবা অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়, তিনি সেবায়িত এবং তিনি এই মায়ের সেবা পুজো সমস্ত পরিচালনা করেন। এবং একটি মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে মন্দির পারিবারিক বিগ্রহ হিসাবে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে সেটি কিন্তু একটি সামাজিক রূপ নিয়েছে। শুধু সিউড়ি শহর নয়, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এবং মায়ের ইতিহাস নানান জায়গায় ছড়িয়ে পড়েছে। সারা বাংলার জাগ্রত কালীকথা প্রখ্যাত লেখক শিবশঙ্কর ভারতীর রচনা, তার রচনাতেও মায়ের ইতিহাস স্থান পেয়েছে। প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, তিনি সাপ্তাহিক বর্তমানে মায়ের ইতিহাস লিখেছেন। দীপ্তিময় রায়, তিনিও মায়ের ইতিহাস বর্ণনা করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি সর্বজনশ্রদ্ধেয় প্রণব মুখোপাধ্যায় মহোদয়, তিনি আমার দুই ঠাকুরদার ছাত্র এবং তিনি বহুবার সিউড়ি কালীবাড়িতে এসছেন। এবং এই যে নাট মন্দির, সেই নাট মন্দিরে দক্ষিণারঞ্জন মঞ্চ নির্মাণের পর প্রথম নাটক যখন মঞ্চস্থ হয়, তখন প্রণব মুখোপাধ্যায় মহোদয় এসেছিলেন। তখন তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। তারপরেও মাকে অনেকবার দর্শন করতে এসছেন এবং যখনই তার সঙ্গে দেখা হতো, তিনি প্রথমে সিউড়ি কালীবাড়ির মা ভবতারিণীর পুষ্প চাইতেন। জীবদ্দশায় এর কোনো ব্যতিক্রম আমি লক্ষ্য করিনি। আরেকটা কথা জিজ্ঞাসা করি, হিন্দু শাস্ত্র মতে কালীকে আমরা সাক্ষাৎ সরস্বতী বলি, অর্থাৎ এই শক্তি পূজার সাথে সাথে শিক্ষা সংস্কৃতিরও একটি অধ্যায় আছে, একটি যোগ আছে। তো আপনাদের এই ঠাকুর বাড়ির সাথে কি সেরকম কিছু রীতি আছে? ঠাকুর বাড়ির সঙ্গে অবশ্যই রীতি আছে, কারণ আমাদের বাড়ির সঙ্গেই সংস্কৃত চর্চার একটা যোগ আছে। এবং আমার ঠাকুরদা স্বর্গীয় আচার্য রমারঞ্জন মুখোপাধ্যায়, তিনি একটি সংস্কৃত টোল শঙ্করী চতুষ্পাঠী তার মায়ের নামে চালু করেছিলেন এবং সেটা সংস্কৃত ভাষা চর্চার জন্য শুধু নয়, শাস্ত্র চর্চার সঙ্গে সঙ্গে কিরম ভাবে শাস্ত্র অনুসারী জীবনযাপন করতে হয় সেটা তিনি চালু করেছিলেন। সেই ধারা আছে। এবং এছাড়াও সিউড়ি শহরের নানান সাংস্কৃতিক কেন্দ্র যেগুলি আছে, সাংস্কৃতিক চর্চা যেখানে হয়, এর অনেক উদ্বোধন বা অনেক পুস্তকের লোকার্পণ
পার্বণ অনুষ্ঠান সেগুলো সব মন্দিরের নাট মন্দিরে হয়। কাজেই শুধুমাত্র ধর্মীয় আচার আচরণ নয়, সামাজিক যে ধারা বা শাস্ত্র চর্চা সেটাও কিন্তু এই মন্দির প্রাঙ্গণেই হয়। একটি সময়ে উজ্জয়িনীর দ্বারা পরিচালিত মহর্ষি শান্তিপনি বেদবিদ্যা কেন্দ্র দ্বারা অনুমোদিত পাবলিক ওপেন টু অল বেদ শিক্ষা সেটি কিন্তু এই মন্দিরে একাধিকবার হয়েছে। আমরা বিশ্বাস করি যে ধর্ম ধারণাৎ ধর্ম মিথ্যাহু, যেটা ধারণ করে সেটাই হচ্ছে ধর্ম। এই বার্তাটাই দেওয়ার চেষ্টা করা হয় যে শুধুমাত্র ধর্মাচরণ করলে সংকীর্ণ জীবন যাপন করবে তুমি, ধর্মাচরণের সঙ্গে যদি শাস্ত্রকে ঠিকভাবে তুমি অনুসরণ করতে পারো তাহলেই তুমি নিত শুদ্ধ মুক্ত এটাকে তুমি অবলম্বন করতে পারবে। এবং মন্দিরে দেখবেন নানান বাণী আছে, একদিকে শাস্ত্র চর্চা, আরেকদিকে ভক্তি, এই দুটির মেলবন্ধন নেই সিউড়ি কালীবাড়ি। অনেক ধন্যবাদ।